ওদের সাথে কেন আমাদের তুলনা হবে? ওদের সাথে তো আমাদের তুলনা হতে পারে না। আমাদের আপনার ক্লায়েন্টরা দে আর মাচ মোর হ্যাপি। আমরা যে বাংলাদেশ ব্যাংকে একটাই হয়েছে, আমরা বাংলাদেশ ব্যাংকে লোন নিয়েছি, আমরা নিইনি, এরা সবাই নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে লোন। আমরা তো লোনের আবার 790 কোটি টাকা ইন্টারেস্টও পে করেছি গত কয়েক মাসে। আমাদের 10,500 কোটি টাকা ডিপোজিট এসছে গত 9 মাসে। আমি 16,925 কোটি টাকা মানুষকে দিয়েছি, মানুষ ডিপোজিট ড্র করছে, মানে ম্যাচিউর হয়েছে, ম্যাচিউর নিয়ে গেছে, সেখানে আমরা 16,925 কোটি টাকা আমরা দিয়েছি। এটা তো ফেক, তো রিপোর্ট আমাদের কাছে স্টেট ব্যাংক। শুরুতে একটু জানতে চাই, এর মধ্যে তো মার্জার প্রসঙ্গ নিয়ে নানা আলোচনা হচ্ছে। এক্সিম ব্যাংকের পক্ষ থেকে আপনি নানা অনুষ্ঠানে বলছেন যে আপনারা এই 5টি ব্যাংকের যে মার্জারের উদ্যোগ তাতে আপনারা আপত্তি করছেন। আপত্তির পক্ষে আসলে আপনার শক্তির জায়গাটা কি? থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা এসছেন। আসলে মার্জারের প্রশ্নটা আমরা হঠাৎ করে 4 তারিখে শুনলাম। তার আগে গভর্নর সাহেব বাইরে বলেছেন, 4 তারিখে গভর্নর সাহেব দাওয়াত দিয়ে আমাদেরকে ইনভাইট করেছেন, মিটিং কল করেছেন, আমরা গেলাম এই মাসের 4 তারিখে। তখন আমরা দেখলাম যে গভর্নর সাহেব বললেন যে আমরা 5টা ব্যাংকে মার্জার করবো। কোন 5টা ব্যাংক? এক্সিম ব্যাংক, SIBL, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক। তো সেখানে একজন চেয়ারম্যান সাহেব, যারা আমরা তো আসলে জানতাম না আমাদের কী কারণে আজকে ডেকেছেন, কোনো এজেন্ডা দেওয়া হয়নি। হঠাৎ একজন চেয়ারম্যান এখানে পৃষ্ঠা কতগুলি বের করে বলল, আমাদের টোটাল এতগুলি ব্রাঞ্চ, এতগুলি স্টাফ, এতগুলি সাব ব্রাঞ্চ, এতগুলি এই সেই। তো ওনাকে, মানে কি উনি কি আগের থেকে এটার সাথে ইনভলভ করেন, অথবা উনি এখানে ইনসিস্ট করছে সরকারকে যে এই ব্যাঙ্কগুলিকে এইভাবে করা হোক? এখন কোশ্চেন হলো, আমাদের এই 5টা ব্যাংকের মধ্যে আমরা এক্সিম ব্যাংক 53,000 কোটি টাকা ল্যান্ডিং করা, SIBL প্রায় 40,000 কোটি টাকা ল্যান্ডিং করা। SIBL খুব ভালো পজিশন ছিল, পরে মানে ওই ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ব্যাংক, এই মানে ওনাররা পরে SIBLকে দখল করে নিয়ে নিয়েছেন মোটামুটি এক পর্যায়ে, যেটা ফার্স্ট ইসলাম ব্যাংক ওনারা করেছেন। এখন এই 3টা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, তাদের এখনও টাকা 5-10 হাজার টাকা মানুষকে দিতে পারেন না। ওনাদের ব্যবসা গত বছর করছে 3টা ব্যাংক মিলে, ইম্পোর্ট এক্সপোর্ট মিলে SIBL করেছে 7,800 কত কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক করেছে 1100-1200 কোটি, মোট 9,300 কোটি টাকা। আর SIBL একাই করেছে 34,000 সামথিং কোটি টাকা, এক্সিম ব্যাংক করেছে প্রায় 49,000 কোটি টাকা। তাইলে ওরা তো এদের 10% না 15%ও করে নাই। আমাদের 3টা ব্যাংক সহ আমাদের 15-20% ব্যবসা করছে ওরা সারা বছরে 25 সালে। তো আমি ওই যে ওদের সাথে কেন আমাদের তুলনা হবে? ওদের সাথে তো আমাদের তুলনা হতে পারে না। আমাদের আপনার ক্লায়েন্টরা দে আর মাচ মোর হ্যাপি। আমরা যে বাংলাদেশ ব্যাংকে একটাই হয়েছে, আমরা বাংলাদেশ ব্যাংকে লোন নিয়েছি, আমরা নিইনি, এরা সবাই নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে লোন। আমরা তো লোনের আবার 790 কোটি টাকা ইন্টারেস্টও পে করেছি গত কয়েক মাসে। আমাদের 10,500 কোটি টাকা ডিপোজিট এসছে গত 9 মাসে। আমি 16,925 কোটি টাকা মানুষকে দিয়েছি, মানুষ ডিপোজিট ড্র করছে, মানে ম্যাচিউর হয়েছে, ম্যাচিউর নিয়ে গেছে, সেখানে আমরা 16,925 কোটি টাকা আমরা দিয়েছি। এটা তো ফেক, তো রিপোর্ট আমাদের কাছে স্টেট ব্যাংক 9 মাসে আপ টু মে 30 পর্যন্ত আমি বলছি। এটা আমাদের যতগুলি ডিফল্টার পার্টি ছিল, এর মধ্যে আমরা একে একে ডিফল্টার পার্টিকে ডেকে মিটিং করে তাদের সাথে একটা নেগোসিয়েট করে তারা পেমেন্ট দিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে 48টা পার্টি থেকে নেগোসিয়েট করে দিলাম, তারা অলরেডি 30 কোটি দিয়েছে, আরও 30 কোটি আগামী মাসের মধ্যে চলে আসবে। আরও 130টা কেস আছে, ওনারাও নেগোসিয়েটের জন্য আসছেন আমাদের কাছে আলোচনা করে সমাধান করার জন্য। তো আমরা কেন ওনাদের সাথে যাব? আপনি যদি এই বছরের 5 মাসের দেখেন হিসাব, এই 5 মাসে আমরা করেছি আপনার 15,500 কোটি টাকা, আর ওনারা SIBL করেছে কিন্তু 8,000 কোটি টাকা, আমার অর্ধেকের কাছাকাছি। ফার্স্ট সিকিউরিটি করেছে মাত্র 802 কোটি টাকা 5 মাসে। তো মাসে সে 150 কোটি টাকা করছে। ইউনিয়ন ব্যাংক করছে 143 কোটি টাকা, মাসে উনি কত করছেন? 30 কোটি টাকা। আপনার গ্লোবাল করেছে 658 কোটি টাকা। এখন ব্যাপার হচ্ছে কি, এই 5টা ব্যাংক নেওয়ার উদ্দেশ্য হইল, ওই চেয়ারম্যান সাহেব উনিও খুব ইনসিস্ট করছেন, ওনারা হয়তো ওনার এই সমস্ত চিন্তা চেতনাতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা ধারণা হয়েছে, হতে পারে। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা লোক প্যারালাইজ হয়ে গেছে, অথবা একটা হাত পা ভেঙে গেছে, লোকটা হাঁটতে পারে না,
অথবা অসুস্থতার কারণে হাঁটতে পারে না, বিছনা থেকে উঠতে পারে না, তাকে দুইজন লোক ধরে উঠাতে হয়, তাকে ক্র্যাচ দিলে ক্র্যাচে হাঁটতে হয়, অথবা লোক কাঁধে হাত দিয়ে হাঁটতে হয়। তার মানে আপনার একটা অসুস্থ মানুষকে হাঁটাতে গেলে দুজন লোক লাগে, একজন লোক লাগে। এখন এই তিনজনের তো কোনো অস্তিত্বই থাকবে না। তারা ওই দুটোর উপরে ভর করে যেটা চলতে চায়, ওনার যদি এরকম থাকে, স্ট্রেংথ থাকে, ওনার যদি এরকম পাওয়ার থাকে, এরকম জন মানে শক্তি থাকে, এরকম আইডিয়া থাকে, এরকম এত বেশি জ্ঞানী মানুষ হয়ে যায়, তাহলে উনি তিনটা নিয়ে করুক। এই তিনটাকে তিনটা তো এসালামের তিনটাকে একসাথে করুক, করলে তো উনি আপনার একা চলুক, উনি কেন অন্যদেরকে করবে। আর গভর্নর স্যার যেটা বলেছেন, আপনার উনি ইসলামী শরিয়াত দুইটা, একটা ইসলামী ব্যাংক আর একটা সামগ্রিকে আর একটা ইসলাম, তাহলে তো শাহজালাল ব্যাংক ইসলামী ব্যাংক, আপনার স্ট্যান্ডার্ড ব্যাংক ইসলামী ব্যাংক, আলারফা ইসলামী ব্যাংক। আলারফা স্ট্যান্ডার্ড কি আমার থেকে ভালো আছে? আপনি অডিট করেন, ফরেন্সিক অডিট করেন, দেখেন আমার থেকে ভালো কিনা তারা। তো এগুলি আসলে আমরা একটা আগস্ট পর্যন্ত আমরা একটা প্রবলেমে পড়ে গেছিলাম। সেই প্রবলেমের একটা 16-17 বছরের একটা নইসেন্স প্রবলেম, একটা ক্ষতবিক্ষত জিনিস কি আপনার 3-4-5-6 মাসে ঠিক করে ফেলতে পারবেন? যদি সরকার থেকে আমাদের মাননীয় গভর্নর স্যার যদি একবার বলেন যে এক্সিম ব্যাংকটা আমরা পর্যালোচনা দেখলাম, তারা তাদের নিজেদের গতিতে চলতে পারবে, তারা মোটামুটি গুছিয়ে ফেলছে, তারা দেন পরের দিন থেকে পরের মাসের থেকে আমার 2 থেকে 3 হাজার টাকা প্রতি মাসে আমার ডিপোজিট আসবে, আমার এক্সপোর্ট বেড়ে যাবে 20%। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। আমি আপনাদের মাধ্যমে সরকার এবং গভর্নর স্যারকে এবং বাংলাদেশ ব্যাংকে বলতে চাই, আমাদেরকে 2টা বছর সময় দেওয়া হোক, এই 25 সালের এই কয় মাস, 26 সাল, 27 সালের জুন পর্যন্ত। যদি 27 জুন পর্যন্ত আমরা ভেরি মাচ এক্সিলেন্ট হতে না পারি, আমি তো এক্সিম ব্যাংক এক সময় ছিল 2-3 নাম্বারের ব্যাংক, 2-3 নাম্বার না, আমি 5-7 নাম্বারে যদি থাকতে না পারি, খুব একদম পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের লোন শোধ করা সব কিছুর সহ, তারপরে নিয়ে যাক, আমাকে 2 বছর সময় দিতে হবে। তো 16-17 বছরের জিনিসকে আমাদের 3-4-5 মাসে তো হবে না। আমি কেন ওই 3টা অসুস্থ মানুষের সাথে যোগ হবো? আমাকে আমারটা করতে হবে। আমাকে কোনো ক্লায়েন্ট, কোনো এক্সপোর্টার, কোনো ইম্পোর্টার, কোনো, আমি তো ইম্পোর্ট কন্টিনিউ এলসি করছি, লাখ লাখ ডলার এলসি করছি। আপনার কোনো 20, 30, 40, 50, 100% দিয়ে এলসি করছি। মানুষ, পিপলস আর ভেরি মাচ কমফোর্ট উইথ এক্সিম ব্যাংক। আপনি বলছিলেন যে যদি একটু কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে যদি আপনাকে সমর্থন করা হয়, ডিপোজিটরদের এখন যে প্যানিক সিচুয়েশন আছে, ডিপোজিটররা তো অনেকেই ব্যাংকে এসে ভিড় করছেন, আর তারা খোঁজখবর রাখার চেষ্টা করছেন, অনেকে ডিপোজিট তোলারও চেষ্টা করছেন, আবার যারা ট্রেড করে তারাও অনেকে আতঙ্কিত। আপনার কি মনে হয় যে এই মার্জারের কারণে আপনি নতুন করে চাপে পড়ছেন এই আমানতকারী এবং যারা ট্রেড করে আপনার ব্যাংকের সঙ্গে? একমাত্র মার্জারের কারণে আমরা এই এই আতঙ্কের মধ্যে, আমাদের যে ব্যাংকের ক্লায়েন্টরা, এনারা সবাই এই মার্জারের কারণে আতঙ্কিত। আমরা নিজেরাও ওনাদেরকে বোঝাতে গিয়ে তো আমরা তো হিমশিম খাচ্ছি, প্লাস আমরা এখন প্রবলেমে পড়ছি, ডিপোজিট সব কিছু মিলে। যদি বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র আমাদেরকে 2টা বছর একবার বলুক, শুধু গভর্নর স্যার যদি একবার 2বার মুখের থেকে বলে, আর শুধু আমাদেরকে 2 বছর সময় দেয়, আমরা 1 বছরের মধ্যে আমরা ঘুরে যাবো, 2 বছরের মধ্যে উইল বি দ্য উইদিন 5-7টা ব্যাংকের মধ্যে আমি চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের একটা বিশাল ক্লায়েন্ট আছে, সাপোর্টিং ক্লায়েন্ট, এবং বিশাল এক্সপোর্ট আছে, ইম্পোর্ট আছে, সব কিছু উইল বি এক্সিলেন্ট উইদিন 2 ইয়ার্স। আপনি যেহেতু এরপরে প্রয়োজন বোধে যদি আমরা করতে না পারি, এখান থেকে আমরা কয়েক গুণ বেশি ডেভেলপ না হয়, তাহলে গভর্নমেন্ট আমাদের থেকে নিয়ে যায়। আমাদের যতগুলি বড় বড় পার্টি সবাই কিন্তু আমাদের দিয়ে যাচ্ছে, আপনার এই যে মনে করেন তাদের ক্লাসিফিকেশন না হওয়ার জন্য যে অ্যামাউন্ট দরকার সেটা দিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের সাথে পার্টি তারা দিয়ে যাচ্ছে, নাফিস সারওয়ার সাহেব দিয়ে যাচ্ছেন, যারা যারা আছেন ম্যাক্সিমাম ভালো ভালো পার্টিরা এরা নিয়ে গেছেন, তারা অনেক লোন দিয়ে দিচ্ছিল আগের বোর্ড চেয়ারম্যান সাহেব। বাট ওনাদের সাথে আমাদের একটা রিলেশন তৈরি, আমরা ওনাদের থেকে আদায় করে নিচ্ছি। আমাদের সব ক্লায়েন্টের আদায় হচ্ছে, আমরা বিভিন্ন প্রক্রিয়াতে আদায় করছি। কেসের কথা কইলে, সমঝোতার দর করলে, যে বিভিন্ন মানুষের মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট করে তাদের বাসায় গিয়ে তাদের সাথে বসে আমরা উই আর ডেভেলপিং আওয়ারসেলভস। আপনাদের তথ্য মতে যে আপনাদের এনপিএল 29%, প্রায় 15,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের যে কিউআর প্রতিবেদন, সেখানে সেটি বলা হচ্ছে 48% বা প্রায় 25,000 কোটি টাকা। তো আমরা দেখছি যে আমাদের যে স্টেট ওন ব্যাংকগুলো রয়েছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, তাদের এমনিতেই তাদের দেওয়া তথ্য মতে তাদের খেলাপি ঋণ কিন্তু প্রায় 46-47%। তো কেন্দ্রীয় ব্যাংকের একিউআর প্রতিবেদন অনুযায়ী যদি আপনাদের 48% হয়,
সরকারি ব্যাংকগুলোর খেলাপি তো নর্মালি সেটি প্রায় 47%। তো অনেকেই বলছে যে তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাঁচাতে সরকারের মনোযোগ কম, আসলে এই বেসরকারি ব্যাংকগুলোর দিকে কেন্দ্রীয় ব্যাংকের এখন বাড়তি মনোযোগ, এর অন্য কোনো কারণ আছে বলে কি আপনি মনে করেন? আপনি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে 46-47% বললেন, এটা কি আমাদের তো ফরেন্সিক হয়েছে? ফরেন্সিক হয়নি কিন্তু। তো ফরেন্সিক করুক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হয়ে 80% প্লাস, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। নাম্বার ওয়ান, আমাদের যে ফরেন্সিক কোম্পানিটা করেছে, ওনারা একুয়ার প্রসেসে আপনার যে আমাদের কিছু কিছু ইম্পোর্টার, আপনি যদি দেখে থাকেন সব ব্যাংকে ইম্পোর্টারদের কিন্তু বড় বড় ইম্পোর্টারদের কোনো কোলাটারাল থাকে না, তাদের গুডউইল একটা তাদের কোলাটারাল ক্যারি করে। কারণ বড় বড় ইম্পোর্টাররা চাইবে না কোনো অবস্থাতে তার কোনো ব্যাংকে ডিফল্টার হোক, তার মানে বড় বড়রা। সো আপনার এই সময় মানে সেক্ষেত্রে ফরেন্সিক কোম্পানি দেখলো যে এই ইম্পোর্টারের ওনারা কিন্তু আমাকে ওদের ক্লাসিফিকেশন না হওয়ার জন্য মানে ইনস্টলমেন্ট যেটা সেটা দিয়ে যাচ্ছে অ্যামাউন্টটা, বাট ওনাদের কোলাটারাল নাই দেখে সেটাকে ওনারা আপনার ওই যে কী বলে একুয়ার লেভেলে ফেলে দিয়ে ওইটাকে করেছে, সেই জন্য 48%। আদার দেন আমাদের তো বাংলাদেশ ব্যাংকও বাংলাদেশ ব্যাংকে তো ওইটা ধরে নেই 28%। আমি ডক্টর কবির সাহেবের সাথে দেখা করলাম, ডিপ্টি গভর্নর, উনি তখন ফোন করে বললেন যে এটা চেক করো তুমি। বলছে স্যার এটা তো করে ফেলছি, এখন আর করার নাই। আসলে কিন্তু আমাদের 28% হতো না। বাংলাদেশ ব্যাংকের চিটাং ডিভিশনটা একটু মানে ওনারা এটাকে কীভাবে করছেন সেটা না হলে তাও হতো না। তো বাট আমাদের 48% তো আপনার ওই যে ওইভাবে ধরছে মানে ফরেন্সিক কোম্পানি, আর আমাদের তো তা না। আর আমাদের যতগুলি পার্টি সবাই কিন্তু টাকা দিচ্ছে। আর আপনি যেটা বলে, আপনি দেখেন সোনালী, জনতা, অগ্রণী, আপনার রূপালী, আপনার বেসিক ব্যাংক, কমার্স ব্যাংক, আরও যে কৃষি ব্যাংক, আরও যে কোম্পানির 2-4টা ব্যাংক আছে, একটা ব্যাংক কি কোনো বছর প্রফিট করতে পারছে? এসব ব্যাংকের খেলাপি ঋণ নট, আপনি ফরেনসিক করেন, নট লেস দেন 80%, আমি গিভিং ইউ গ্যারান্টি। আপনি কেন্দ্রীয় ব্যাংক থেকে যে লিকুইডিটি সাপোর্ট নিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক একটি কথা বারবার শক্ত করে বলবার চেষ্টা করছে যে এই তারুণ্য সহায়তাটা যে ঋণ নিয়েছেন সেটি ফেরত দিলে আপনাকে মার্জারের আওতা থেকে বাইরে থাকবেন। এটি ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, কোনো মেয়াদি পরিকল্পনা? থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আবারও। আপনার আমরা অলরেডি 790 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে ইন্টারেস্ট দিয়ে ফেলেছি গত কয়েক মাসে। ইন্টারেস্ট আমরা দিয়ে যাচ্ছি। গভর্নর সাহেব কিন্তু আমাকেও বলেছিলেন যে আমাদের যে বিভিন্ন বড় বড় ক্লায়েন্টের বিভিন্ন এনজিও টাকা আছে, বলে যে ওদেরকে এখন দিবেন না, ওদেরকে শুধু ইন্টারেস্টের টাকাটা দিয়ে দিবেন। আমরা ওদেরকে ইন্টারেস্টের টাকা দিতে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকে আমরা ইন্টারেস্টের টাকা দিয়েছি, বাট বাংলাদেশ ব্যাংকে যে আমরা 8-9 হাজার কোটি টাকা নিলাম, আমাকে 2 বছর সময় দেখ। আমি চেষ্টা করছি আগামী জুনের পর থেকে বাংলাদেশ ব্যাংকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দিয়ে আমরা 1.5-2 বছরের মধ্যে সমস্ত টাকা শোধ করে দেবো। কারণ আমার যদি এখন মতো শুধুমাত্র এক্সিম ব্যাংকে ছেড়ে দিয়ে এই কথাটা বলতে পারেন, গভর্নর সাহেব বলেন, সরি টু, যেমন স্যার যদি বলেন যে এক্সিম ব্যাংকে আমরা বিচার বিশ্লেষণ সব কিছু দেখলে এক্সিম ব্যাংক তার গতিতে চলুক, তার মোটামুটি টাকা ভালো আছে, তারা সব, তাহলে আমার আর কিছু লাগবে না। আমার প্রতি মাসে 2-3 হাজার কোটি টাকা ডিপোজিট আসবে, আমার ব্যবসা বেড়ে যাবে ডাবল, ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে যাবে ডাবল ট্রিপল। আমার এক্সপোর্টাররা আমাকে বলতেছে শরণ ভাই আপনারা ঠিক থাকেন করেন, আমরা আপনাকে অন্য অন্য ব্যাংকে, আমরা সবারই তো বড় বড় ব্যবসায়ী, সবাই তো 2-3টে ব্যাংক থাকে, আমরা আপনাকে আরও ব্যবসা বাড়াই দিব। তো আমার ব্যবসা বাড়বে, আমার ডিপোজিট বাড়বে, আমার ইম্পোর্ট এলসি বাড়বে, তাহলে আমার প্রবলেম থাকবে, আমি বাংলাদেশ ব্যাংকে টাকা দিতে পারবো কোনো অবস্থা, কোনো ব্যাপারে। আপনি নানাভাবে আপত্তির কথা জানাচ্ছেন, গণমাধ্যমে কথা বলছেন, বিভিন্ন ফোরামে আলোচনা করছেন। তো আপত্তির কথা কি আপনি কেন্দ্রীয় ব্যাংকে কোনোভাবে জানিয়েছেন কিনা? আপনি কি বৈঠকের কথা বলছিলেন 4 তারিখ অনুষ্ঠিত হচ্ছে, 4 তারিখে, তারপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এই ব্যাপারে আপনার আর কোনো আলোচনার খবর আছে কি না? থ্যাংক ইউ। 4 তারিখে আমি গভর্নর সাহেবকে তখনই বলেছি, স্যার আমি এক্সিম ব্যাংক কেন এদের সাথে যাবে, এক্সিম ব্যাংক আমরা উই আর নট ইন্টারেস্টেড, আমি এক্সিম ব্যাংক যাবে না, যেতে পারি না আমরা। ওই দিনের মিটিং কথা বলে আচ্ছা ঠিক আছে দেখবো বলে উনি এটা বললো, আচ্ছা ঠিক আছে দেখবো, আপনারা শুনুন দেখবো। তো আমি একটু উনি হয়তো দেখবেন ভালো করে। যাই হোক, আমরা এখন আমাদের কিছু কাজ গুছাচ্ছি, যে পেপার ওয়ার্কসগুলো করে আমরা সমস্ত কিছু নিয়ে ওনাকে নিয়ে যাবো, চেষ্টা করবো আজকে কালকের মধ্যে ওনার সাথে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে, যত তাড়াতাড়ি উইল মিট উইথ হিম, এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো ওনার কাছে।
কেন্দ্রীয় ব্যাংক যদি আপনাদের বক্তব্যে সন্তুষ্ট না হয়, ব্যাংকটি তো অনেক সাধারণ বিনিয়োগকারী রয়েছেন, শেয়ার হোল্ডার রয়েছেন আপনারা উদ্যোক্তাদের বাইরে, তো এটি তো বেসরকারি খাতের ব্যাংক, তো আপনাদের হাতে আর কোনো অস্ত্র থাকবে কিনা? আমরা তো অস্ত্র বলতে কিছু নেই। আমরা ব্যাংকের সাথে, আমরা যারা শেয়ার হোল্ডার তো পাবলিকও আছে, আমরা যারা স্পন্সর আছে তারা ব্যাংকের সাথে সিরিজ অফ মিটিং করতে হবে। আমাকে বোঝাতে হবে ওনাদেরকে কী কারণে আমাকে লোন দিয়েছে, লোন তো আরও অনেক দিয়েছে, ন্যাশনাল ব্যাংকের লোন দিছে, আপনার আরও অনেক ব্যাংকের লোন দিছে, তাহলে সবার টাকা নিয়ে নেন আপনি, তাই না? ন্যাশনাল ব্যাংকে লোন দিয়েছে না, আর অনেক ব্যাংকে লোন দিয়েছে না, তো ওদের টাকা নিয়ে নেন। আমি কি ন্যাশনাল ব্যাংক থেকে, আইএফআইসি ব্যাংক থেকে, ইস্টার্নার্ন ব্যাংক থেকে, আলাফা ব্যাংক থেকে, আরও কয়েকটা ব্যাংক আছে, এদের থেকে তো আমরা মাচ বেটার পজিশনে আছি। আপনি শুরুতে আপনার বৈদেশিক বাণিজ্যের কথা বলছিলেন, আন্তর্জাতিক বাণিজ্যে এক্সিম ব্যাংকের অবস্থানের কথা কেন্দ্রীয় ব্যাংকও জানে, এবং আমরা যারা ব্যাংকিং খাত নিয়ে অনেক দিন কাজ করি তারাও জানি। আপনার কি মনে হয় যে এই আন্তর্জাতিক বাণিজ্যে এক্সিম ব্যাংকের শক্ত অবস্থানকে লক্ষ্য করে কোনো গোষ্ঠী মার্জারের আওতায় আনবার চেষ্টা করছে? এই কথাটা আপনাকে প্রথমেই বললাম, এক্সিম ব্যাংকের উপরে ভর করে অন্যরা চলতে যাচ্ছে, এক্সিম ব্যাংকের উপরে ভর করে অন্যরা চলতে যাচ্ছে, সাথে সাথে এসআই বিলকে নিচ্ছে। কারণ এই দুইটা ব্যাংকে আপনার অলমোস্ট 1 লক্ষ টাকার উপরে ডিপোজিট আছে, এদের উপরে ভর করে ওনারা চলতে চায়। ওনাদের টোটাল সর্বশেষ ডিপোজিট আছে মনে করেন 50,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 55,000 কোটি টাকা। ওনারা এই দুইটা ব্যাংকের উপরে ভর করে চলতে চান। এই যে এই কথাটা আপনি বললাম যে একটা অসুস্থ মানুষকে তো ক্র্যাশ দিয়ে চলতে হবে, নতুবা কারো সাহায্য নিয়ে চলতে হবে, এদের তো আপনি দেখেন না, এই বছর 5 মাসে করলো 802 কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন করলো 143 কোটি টাকা, গ্লোবাল করলো 658 কোটি টাকা, 6/8 1600 কোটি টাকা করলো ওরা তিনজন। আর এসআই বিল একা করছে 8,000, আর এক্সিম করছে একা 15,500। তাইলে এবার চিন্তা করেন, আমার 10% তো ব্যবসা করতে পারে না ওনারা, তাহলে কীভাবে ওনারা আমার সাথে আসবেন? কেন আসবেন? ওই চক্রটাই আপনি চাচ্ছেন যে ওনারা এটা মানে এদের উপর ভর করে তারা চলবে। এদের ভর না করে চলতে বলেন, সরকার তাদেরকে কত সাপোর্ট দিবেন? পাবলিক যদি টাকা তোলা আরম্ভ করে, এটা আসলে আমি এত বেশি ইকোনমিস্টটা তো কোনো ব্যবসা করতে গিয়ে একটু বুঝলাম, আপনাকে বললাম, আমরা ফিল করি যে এটা কোনো দিন এর সাথে যায় না। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আসছেন, জানছেন, আপনাদের মাধ্যমে আমরা সোসাইটিকে, দেশকে, বাংলাদেশ ব্যাংককে জানাতে চাই যে আমরা অনেক ভালো অবস্থানে আছি। আমাদেরকে কোনো অবস্থাতে এর সাথে যোগাযোগ ট্যাগ না করা, আমাদের উপরে ভর করে কেউ চলুক, সেটা আমরা চাই না। তাতে হিতে বিপরীত ছাড়া কিছুই হবে না। ওই 3টা ব্যাংকে ক্লোজ করুক, অথবা 3টা ব্যাংকে একটা করে করুক, সেখানেও একটু রেজাল্ট পাবে, আপনার একটা অনুষ্ঠান দেখলাম আমি, আপনার যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান মান্নান সাহেবের সাথে করেছেন, সেই অনুষ্ঠানে আমি দেখলাম মান্নান সাহেব বলছেন আমি চাই যে এই ব্যাংকগুলি একটা ভালো হতো। উনি চাইতেই পারেন, আমিও চাইতে পারি অনেক কিছু, বাট তাহলেও আপনার যে 3টা খারাপ ব্যাংক আছে সেগুলি নিয়ে আপনারা করেন। আপনারা ভালো ব্যাংকগুলি কেন আপনার সাথে চলবেন? ওদের উপরে ভর করে আপনি চলবেন? তাহলে আপনার শক্তি কোথায়? আপনার তো শক্তি নেই তাহলে। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের মেসেজগুলি একটু পৌঁছে দিবেন জায়গায়। গভর্নর স্যারও যদি জানেন, আমরা কোনো অযৌক্তিক কিছু চাইব না।